আজকে ঢাকা সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার মধ্যে 11 জনের বিরুদ্ধে তারা এজাহার নামীয় এবং সন্দিগ্ধ আসামি তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুধু একজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। যে 11 জনের বিরুদ্ধে সহনের প্রার্থনা করা হয়েছিল তাদের মধ্যে সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সোলোমান সেলিম এবং 2 জন সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকজন আসামি আপনারা জানেন যে আলোচিত ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হাফ প্যান্ট পরা অবস্থায় বর্ডারের অপর প্রান্তে কলাপাতার মধ্যে তাকে অবস্থায় জনগণ তাকে ধৃত করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। তাকেও একটি গুলশান থানার একটি হত্যা মামলায় এজাহার নামে আসামি। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা শুনানি করেন এবং ওই পক্ষে শুনানির পরে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড প্রার্থনা করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত 7 দিন প্রার্থনা করে 2 দিন 7 দিন প্রার্থনা করেন, 2 দিন মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যে আসামি যাদেরকে সোনেরস করা হয় তাদেরকে যে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আপনারা জানেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা বাংলাদেশে প্রায় 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং প্রায় 30,000 ছাত্র জনতাকে গুলি এবং বিভিন্ন ধরনের আঘাতের মাধ্যমে তাদেরকে আজকে পঙ্গুত্ব করা হয়েছে এবং তাদেরকে আহত করা হয়েছে বিভিন্নভাবে। কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। এইসব মামলাগুলো তদন্তাধীন অবস্থায় আছে, তদন্ত চলছে। যেহেতু এই আসামিরা যারা আজকে এই তাদেরকে আনা হচ্ছে, এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এবং এই তার অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তারা আসামি হবে এবং তাদের প্রত্যেকটি মামলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা যখনই এইসব মামলাগুলোতে তাদের বিষয়গুলি তাদের জড়িত থাকার বিষয়গুলি পাওয়া যায় তখনই তাদেরকে এই তাদেরকে সোনারেস্ট করা হয় এবং তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। এবং যে আপনারা যে বলছেন যে এই মামলাগুলোতে তদন্ত চলছে, আপনারা জানেন যে তদন্ত অবস্থায় যে বিষয়গুলি পাওয়া যায় সেটা তদন্তকারী কর্মকর্তার একান্ত তার আইনে তাকে সুরক্ষা দেওয়া হয়েছে। সেগুলি আদালতে সম্পূর্ণভাবে শুনানির সময় ব্যক্ত করা হয় না, কারণ এগুলি করা হলে আসামি পক্ষের লোকজন তদন্তকে ব্যাঘাত করতে পারে, আলামত নষ্ট করতে পারে এবং তদন্তকে ব্যাহত করতে এবং মামলার মোটিভটাকে নষ্ট করে দিতে পারে। এটা যখন পুলিশ রিপোর্ট দাখিল করা হবে তখন এই সব কিছু আদালতে দাখিল করা হবে। এ পর্যন্ত তদন্ত চলছে, তবে অনেক অগ্রগতি আছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই কয়েকটি মামলার চার্জশিট দেওয়া হবে। সেটা হচ্ছে আজকে ওনাকে লালবাগ থানার মামলা নম্বর 10/8/2024 মামলায় তাকে সোনারি দেখানো হয়েছে। দেখা যাচ্ছে এই মামলায় মোট 73 জন এজাহার নামীয় আসামি। এখন আমার এই সোলোমান সেলিমের নামে এজাহারের নাম নাই, যেহেতু 73 জন আসামির নাম সুস্পষ্টভাবে টাইপ করা আছে, তখন আমার নিবেদন হলো যদি উনি এটার সাথে এই হত্যাকাণ্ডের সাথে বা এই ঘটনার সাথে জড়িত থাকতেন, নিশ্চয়ই বাদী দীর্ঘদিন পরে এই মামলাটা করলে নিশ্চয়ই উনার নামটা যদি সত্যতা পাওয়া যায়, নামটা নিশ্চয়ই এজাহারের তার নাম দেওয়া হইতো। কিন্তু দীর্ঘ আজকে 6-7 মাস পরে আইসা উনাকে এই মামলা সোনারি দেখানো হয়েছে। উনি এটার সাথে সংশ্লিষ্টতা ছিলেন না এবং এই ঘটনা তো ওখানে নাই। তাছাড়া যে এখানে এই ঘটনাটা ঘটছে সেখানে সিসি ক্যামেরা সহ বিভিন্ন ক্যামেরা আছে, সেখানে সিসি ক্যামেরা যদি থাকতো তার চেহারা তখনই তারটা পাওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু এই তদন্তকারী কর্মকর্তা দেখাইতে পারেন নাই। তারপর আমরা জামিন চেয়েছিলাম, মাননীয় দল বলছেন এটা পরবর্তী সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানিটা করবেন। এখন এখানে যে জামিনগুলো মামলাগুলা সবগুলোই দেখা যাচ্ছে যে 302-এর মামলা। 302-এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে
এটা স্বভাবতই 302-এর মামলা এবং সেনসিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। এটা হচ্ছে আদালতের দিক থেকে। আর আমাদের যেটা আছে, যেটা হচ্ছে দেখা যায় যে এজাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার, হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। না হলে যদি সুষ্ঠু বিচার এবং এজাহার ফরওয়ার্ডিং সব কিছু যদি যাচাই করে দেওয়া যায়, তাহলে আসলে আমরা জামিন পাওয়ার নিশ্চয় হকদার ছিলাম। এখন পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না।